আমাদের দেশে আমরা গণতন্ত্র বলতে শুধু ভোটকেই বুঝি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি আগে ছিলেন, আপনাকে ডিঙ্গিয়ে আরেকজন যাবে না, এটাও যে গণতন্ত্র। আপনি মাছ দাম করতেছেন, পিছন থেকে এসে আরেকজন আপনার থেকে 200 টাকা বেশি বলে সে মাছ নিয়ে চলে যাবে না, এটাও যে গণতন্ত্র। এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের যে আমরা কথাটা বলছি, যে সর্বত্র মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে, যেটা পাশ্চাত্যে রয়েছে বা ওখানে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে রয়েছে, আমাদের দেশে গণতন্ত্রের নামে শুধু এই ভোট ব্যবস্থাটাই দিয়ে গেছে। আর আপনি যে পয়েন্টটা উঠেছেন যে সবাইকে সমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সুপ্রিম কোর্টের মানে যিনি চিফ জাস্টিস, ওনার ভোটের যেই দাম, আপনার বাসার যে সকিনা বিবি কাজের বুয়া তার ভোটেরও একই দাম। মানে 2,35,380টা ভোট হয়েছে। এখন সকিনা বিবি একটা ভোট দেওয়ার পরে 81 হয়ে যাওয়ার কারণে বক্সি জিতে গেল, কথার কথা। এটা কিন্তু আসলে জাস্টিফাইড না। এই জন্য এটা নিয়ে ব্যাপক গবেষণা হওয়ার প্রয়োজন। ইসলাম যেটা বলেছে সেখানে কিন্তু মানে মদিনা রাষ্ট্রের সমস্ত নাগরিকের কিন্তু মতামত নেওয়া হয়নি। প্রত্যেক গোত্রের গোত্রপতি যারা ছিলেন তাদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। গোত্রের তারা তাদের গোত্রপতি নির্বাচিত করে দিয়েছে। এখানে আমাদের হতে পারে অন্তত 10টা স্লাব হতে পারে, যে একেবারে রুট লেভেল একটা স্লাব থাকবে, সেটা পাড়া মহল্লা থেকে তারা এসে হয়তো গ্রাম লেভেলের নির্বাচন করবেন, গ্রাম লেভেলের তারা হয়তো ইউনিয়ন লেভেলে নির্বাচন করবেন, ইউনিয়ন লেভেলে হয়তো তারা আর একটু মানে উপজেলা লেভেলে নির্বাচন করবেন। এইভাবে আস্তে আস্তে উপরের দিকে মানে 7টা 8টা 10টা স্লাব তৈরি করে সর্বশেষ গিয়ে যারা পার্লামেন্টারিয়ান নির্বাচন যারা করবেন, তারা পার্লামেন্ট কি, তাদের দায়িত্ব কর্তব্য কি, এগুলো বুঝার মতো কোয়ালিটি সম্পন্ন লোকদের একটা তালিকা থাকবে যারা পার্লামেন্টারিয়ান নির্বাচন করবেন। এবং এই পার্লামেন্টারিয়ানরা তৈরি করবেন, নির্বাচন করবেন যে প্রধানমন্ত্রী কে হবেন, প্রেসিডেন্ট কে হবেন। এরকম স্লাব ভিত্তিক না করে গণভাবে সবার ভোট সমান যদি করা হয়, এখানে ভোটের যে মূল উদ্দেশ্য, যে একটা মানে গ্রহণযোগ্য এবং অপেক্ষাকৃত উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা, এই জিনিসটা কিন্তু হয় না। আর আমাদের দেশে তো উপযুক্ততা বিবেচনাই করা হয় না। আমাদের দেশে সিলভারা হয় দলকে অথবা মার্কাকে। এখানে ব্যক্তির যোগ্যতা একেবারেই মানে আলোচনার বিষয় আসে না, বা একেবারে খুব গৌণ থাকে। আমাদের হাতে সময় কম, যদি ছোট করে বলতেন যে যখন আমার কাছে ক্ষমতা, আমার ব্যালট বিপ্লবের মাধ্যমেই তুলনামূলক মন্দের ভালো অথবা সবচেয়ে ভালোকে আমি নিয়ে আসবো, কিন্তু একটা সময় এসে দাঁড়ায় এমন একটা অবস্থা যে ভোটটা পচাবো না, ভোটটা নষ্ট করব না। উনি তো জেতার সম্ভাবনা নাই, উনি যতই আল্লাহওয়ালা হোক বা ভালো মানুষ হোক, কিন্তু উনি তো আসতে পারবে না ক্ষমতায়। সুতরাং ভোটটা পচায় কি লাভ? তখন তিনি এমন একজনকে ভোট দেন যিনি রাষ্ট্রের ভোট পেয়ে ক্ষমতায় আসলে লুটেরা হবে বা দুর্নীতি করবে। না, এটা যৌক্তিক কথা নয়। এবং এই চিন্তা যারা করেন তারা ওইটা মানে বিবেচনা করার মতো স্কেলও তাদের থাকে না সাধারণত। বরং ওই যে একটা দলীয় মানে একটা ইজম তৈরি হয়, কিংবা একটা মার্কার ইজম তৈরি হয়, কোথাও কোথাও আঞ্চলিক ইজম তৈরি হয়, সেটার মাধ্যমে হয়। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল প্রত্যেকটা ভোটার, ভোট দেওয়ার যোগ্যতা তাদেরই থাকবে যিনি এটা ভালো মন্দ যাচাই করার, মানে কোন প্রার্থীকে দিলে দেশের কল্যাণ হবে, কোন প্রার্থীকে দিলে মানে উনি ইতিবাচক কাজ করবেন, মন্দ করবেন না, এগুলো বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতন যোগ্যতা যাদের আছে। আর ভোট এটা পচার কোনো বিষয় নয়। মানে প্রত্যেকে যার যার মত উনি প্রকাশ করবেন, মত প্রকাশ করার পরে দেখবো যে কার পক্ষে মত বেশি এসেছে। তখন আমি যেই পক্ষে দিয়েছি আমার পক্ষে মত বেশি নাও হতে পারে। এই যে মত দেওয়ার ব্যাপারটাই কোরআনে কারিমে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ওয়াশাউযিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আযামতুম বলে নাই, আযামুও বলে নাই, যে সবার কাছে তুমি মতামত নাও, কিন্তু সিদ্ধান্ত যখন তুমি নিবে, কারণ সিদ্ধান্ত নেওয়ার একক মালিক কিন্তু আমি। কিন্তু সেটা না করে যদি উমুকে পাশ করবে, যদি পাশেই করে যে এরকম রিউমার তুলে দিলে যদি আমি চলে যাই, তাহলে এটা কিন্তু নিজের বিবেকের সাথে একটা প্রতারণার শামিল হবে। নিজের বিবেকের প্রতি আমি মানে দায়বদ্ধ না থেকে মানে বিবেককে অনেকটা জলাঞ্জলি। সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রজাতন্ত্রী, এটা কি গণতন্ত্রের পক্ষেই শব্দ নাকি বিপক্ষে? না, এটা মোটেই নয়। এটা হলো আমাদের গোলামীর মানসিকতার বহিঃপ্রকাশ। 190 বছর আমরা ব্রিটিশদের গোলামী শাসন আমরা ছিলাম, গোলাম রয়ে গেছি। সেখানে এক শ্রেণী ছিল রাজা, এক শ্রেণী ছিল প্রজা। আমরা যখন স্বাধীনতা পেলাম, স্বাধীন হওয়ার যখন সুযোগ আমরা পেলাম, এবং আমাদের যাদেরকে মানে সংবিধান রচনা করতে দেয়া হলো, তাদের ভিতরে সেই প্রজার মানসিকতাটা থেকেই গেল। তো রাজা প্রজার যে কনসেপ্ট আমাদের সংবিধানেই সেটা সন্নিবেশিত করে দেওয়া হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র। তাহলে প্রজাকে যদি আমি স্বীকৃতি দিই, জনগণ যদি প্রজা বলি, তাহলে একটা শ্রেণীকে আমরা রাজা বানিয়ে দিলাম। কিন্তু অন্তত যৌক্তিকভাবে, অন্তত মানে আইডিওলজিক্যালি আমরা একটা শ্রেণীকে রাজা বানিয়ে দিলাম। এই রাজা প্রজার এই ভেদাভেদ দূর করার জন্যই তো ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। সেই রাজা প্রজার ব্যবধান দূর করার জন্যই তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে, তারা দেশের জনগণকে প্রজা বানিয়ে রাখলেন। এটা জনগণের প্রতি চরম অবিচার করেছেন বলে আমার ব্যক্তিগত মতামত।